আজকে ক্লাস 10 এর পর্যায় সারণী 2021 মাধ্যমিকে কি কি গুরুত্বপূর্ণ প্রশ্ন আসতে পারে এবং সম্পূর্ণ চ্যাপ্টার থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় আজকে আমি আলোচনা করব। তো এটাই পর্যায় সারণীর আগের দুটো ভিডিওতে তোমাদের টেস্ট পেপারের 2019-20 পর্ষদ টেস্ট পেপারের সমাধানগুলো করিয়ে দিয়েছি। তো আজকে ভিডিওটা গুরুত্বপূর্ণ এই কারণে যে এখানে আমি প্রশ্নগুলো তোমাদের বলে দেবো কোনগুলো ভালো করে পড়বে এবং যে জায়গাগুলো ভালো করে দেখতে হবে এবং কতগুলো বিষয় আমি আলোচনা করে দেবো। তোমরা অবশ্যই ভালো করে ভিডিওটা দেখবে শেষ পর্যন্ত এবং প্রশ্নগুলো ভালো করে পড়ে নেবে। আমি মাঝে মাঝে কিছু প্রশ্ন আলোচনা করবো এবং ভিডিও শেষে গিয়ে আমি আরও কিছু প্রশ্ন দিয়ে দেবো যেগুলো তোমাদের প্র্যাকটিস করতে হবে। তো প্রথমেই আমরা আমাদের যে পারমাণবিক ব্যাসার্ধ, তড়িৎ ঋণাত্মকতা, আয়নন শক্তি এই সংক্রান্ত সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের দ্বিতীয় আর তৃতীয় পর্যায়ের মৌলগুলো। তাদের অক্সাইডের প্রকৃতি কেমন হয়, জারণ বিজারণ ক্ষমতা, তার উপর ভিত্তি করে আমি একটা ছক তৈরি করে তোমাদের দিচ্ছি এবং কম সময়ের মধ্যে ব্যাপারটা বুঝে নেওয়ার জন্য ছকটা পড়লেই আমাদের অনেকটা হয়ে যাবে। তো তার জন্য আমি একটা ছক তৈরি করছি। তো প্রথমে আমরা চলে আসি দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ের মৌল। ওকে, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লুরিন, নিয়ন, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, তারপরে হচ্ছে আমাদের সালফার, ক্লোরিন, তারপরে হচ্ছে আর্গন। তো এদের ক্ষেত্রে প্রথম যেটা দেখব সেটা হচ্ছে পারমাণবিক ব্যাসার্ধ 1 নম্বর। দ্বিতীয় পর্যায়ে এখানে লিখলাম দ্বিতীয়, তৃতীয় পর্যায় বরাবর মৌলের বিভিন্ন যে ভৌত ধর্ম এবং আমরা হ্রাস বৃদ্ধি সেগুলো দেখবো। প্রথম হচ্ছে পারমাণবিক ব্যাসার্ধ, এখানটা লিখি। পারমাণবিক ব্যাসার্ধ মানে কি জানি? নিউক্লিয়াস থেকে যেটা একদম এক্সট্রিম আউটার অরবিট বা সর্ববহিস্থ কক্ষপথের যে ইলেকট্রন তার যে দূরত্ব সেটাকে আমরা পারমাণবিক ব্যাসার্ধ বলি। তো দ্বিতীয় পর্যায়ে যে মৌলগুলো আছে আমরা জানি পর্যায় বরাবর বাঁ দিক থেকে ডান দিকে গেলে তার পারমাণবিক ব্যাসার্ধ আস্তে আস্তে কমতে থাকে। তো তার উপর ভিত্তি করে আমরা প্রথম দ্বিতীয় পর্যায়ের মৌলগুলোর ক্ষেত্রে দেখব লিথিয়াম গ্রেটার দেন, মানে এই দিকের গুলো সবচেয়ে বড়, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, এটা একটু নাইট্রোজেন আর অক্সিজেনের পারমাণবিক ব্যাসার্ধ প্রায় কাছাকাছি, এরকম লিখলাম। তাহলে দ্বিতীয় পর্যায়ে মৌলগুলোকে পারমাণবিক ব্যাসার্ধের ক্রম অনুসারে সাজালে লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন এদের প্রায় কাছাকাছি, গ্রেটার দেন ফ্লুরিন। তাহলে সবচেয়ে ছোট দ্বিতীয় পর্যায়ে নিষ্ক্রিয় মৌলগুলো পারমাণবিক ব্যাসার্ধের ক্ষেত্রে আমরা এটা বিচারে আসছি না, তো ফ্লুরিন। এরপর চলে আসছি আমরা পরেরটা, তৃতীয়তে শুরু হয় সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন। এখানে কোনো সমস্যা নেই, সোডিয়াম সব থেকে বড় আর ক্লোরিন সব থেকে ছোট। এরপর চলে আসে 2 নম্বরে আমরা যে ভৌত ধর্ম পড়েছি আয়নন শক্তি। আয়নন শক্তি বা আয়নন বিভব। আয়নন শক্তি বা আয়নন বিভব কি? আমরা জানি কোন একটা পরমাণুকে তার সর্ববহিস্থ কক্ষপথে যে ইলেকট্রন আছে যেটা সবচেয়ে লুজলি বাউন্ডিং মানে দুর্বলভাবে নিউক্লিয়াস দ্বারা আকর্ষিত হয় সেই ইলেকট্রনটাকে মুক্ত করতে কতখানি শক্তির প্রয়োজন। তো সেটা আমরা জানি পর্যায় বরাবর বাঁ দিক থেকে ডান দিকে গেলে আয়নন শক্তি বাড়ে কারণ নিউক্লিয়াসের কাছে চলে আসে, আর উপর থেকে নিচে গেলে আয়নন শক্তি হ্রাস পায়। তো আয়নন শক্তি অনুসারে যদি আমরা সাজাই
প্রথম হচ্ছে লিথিয়াম। লিথিয়ামেরটা বেরিলিয়ামের থেকে একটু কম, এটা খুব ইম্পর্টেন্ট জায়গা। বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, তারপরে অক্সিজেন, অক্সিজেনের পর চলে আসছে লেস দেন কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, লেস দেন নিয়ন, এখানে ধরছে না নিয়ন। তাহলে এই শ্রেণীর ক্ষেত্রে লিথিয়াম, বেরিলিয়াম, তারপরে বোরন, লিথিয়ামের থেকে লিথিয়াম লেস দেন বেরিলিয়াম, বাট বেরিলিয়াম গ্রেটার দেন বোরন। আবার কার্বন ঠিক আছে, নাইট্রোজেন ঠিক আছে, সিরিয়ালি চলছে। নাইট্রোজেনের ক্ষেত্রে নাইট্রোজেন আবার অক্সিজেনের থেকে একটু বড়, বেশি, আর অক্সিজেনের থেকে ফ্লোরিন কম। অক্সিজেন লেস দেন ফ্লোরিন, মানে অক্সিজেনের কম ফ্লোরিনের থেকে, আর সবচেয়ে বেশি হচ্ছে নিয়নের। ওকে, সিমিলারলি আমাদের তৃতীয় পর্যায়ের ক্ষেত্রে সোডিয়াম, মানে এই দুটো জায়গা খেয়াল রাখতে হবে। সোডিয়াম, এখানেও তাই, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, আমাদের হচ্ছে সিলিকনের পর চলে আসছে আমাদের ফসফরাস। ফসফরাসের আবার এখানটা যেমন এইখানটা ঠিক আছে, কিন্তু এইখানে ম্যাগনেসিয়ামটা অ্যালুমিনিয়ামের থেকে বড়, ফসফরাসটা আবার সালফার থেকে বড়, সালফার। তারপরে হচ্ছে ক্লোরিন, লেস দেন আর্গন। এই দুটো জায়গা আমাদের খেয়াল রাখতে হবে, যেখানে আমাদের আয়নন শক্তি বা আয়নন বিভবের মানটা একটু, যেটা আমাদের জায়গা পরিবর্তন, মানে এখানে বেরিলিয়ামের গ্রেটার দেন বোরন, এটা দেখতে রাখবো, নাইট্রোজেন গ্রেটার দেন অক্সিজেন, সিমিলারলি ম্যাগনেসিয়াম গ্রেটার দেন অ্যালুমিনিয়াম, ফসফরাস গ্রেটার দেন সালফার। ওকে, এটা যেন খেয়াল থাকে, এটা খুব গুরুত্বপূর্ণ জায়গা। 3 নম্বর হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা। তড়িৎ ঋণাত্মকতা জায়গাটা তো নর্মাল জায়গা, আমরা জানি আমাদের সবচেয়ে বেশি তড়িৎ ঋণাত্মক হচ্ছে ফ্লোরিন, আর ওইদিকে হচ্ছে ক্লোরিন। আমরা জানি ওপর থেকে তড়িৎ ঋণাত্মকতা কাকে বলে বলেছিলাম, আগের দিন লিখিয়ে দিয়েছি। কোন একটা সমযোজী বন্ধন যখন থাকবে, সেই বন্ধন সৃষ্টিকারী ইলেকট্রন জোড়কে আকর্ষণ করে রাখবে যে ধর্মের জন্য। তো এখানে লিথিয়াম লেস দেন বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, নিয়ন। ফ্লোরিনের কিন্তু সব থেকে বেশি, এটা আমাদের খেয়াল রাখতে হবে। সিমিলারলি সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন গ্রেটার দেন আর্গন। তো এই জায়গাটা আমাদের একটু খেয়াল রাখতে হবে, একটু মার্ক করে দিই, মার্কিং জায়গাগুলো, এই জায়গাটা খেয়াল রাখতে হবে। এখানে এটা জায়গাটা খেয়াল রাখতে হবে, এটা মনে রাখতে হবে, এটা মনে রাখতে হবে। এর ক্ষেত্রে জাস্ট এটা, এর ক্ষেত্রে জাস্ট এটা খেয়াল রাখতে হবে। ঠিক আছে, তার মানে দ্বিতীয় পর্যায়ে সবচেয়ে তড়িৎ ঋণাত্মক মৌল হচ্ছে ফ্লোরিন, আর তৃতীয় পর্যায়ে সবচেয়ে হচ্ছে ক্লোরিন। কারণ আমরা জানি বাঁ দিক থেকে ডান দিকে গেলে বাড়ে, আর উপর থেকে নিচে গেলে কমে যায়। ঠিক আছে, তো এই শ্রেণীগুলো তোমরা ভালো করে দেখবে। ধাতব ধর্ম যদি দেখি, ধাতুগুলো কোনগুলো? ধাতব ধর্ম হচ্ছে কি ইলেকট্রন, ধাতুটা কি করে? ইলেকট্রন বর্জন করে। আর অধাতুটা কি করে? ধাতব ধর্ম বাড়ছে মানে অধাতব ধর্ম কমছে। তো ধাতব ধর্ম যত এদিকে যাব তত বহির্মুখী ইলেকট্রন সংখ্যা বাড়বে। তো এখানে সবচেয়ে ধাতব ধর্ম লিথিয়াম গ্রেটার দেন বেরিলিয়াম, বোরন, কার্বন,
নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লুরিন। ফ্লুরিনটাই হচ্ছে লাস্ট সবচেয়ে তীব্র অধাতু। তো এটা আমাদের একই রকম করে জিনিসটা চলে আসবে, এখানে কোনো সমস্যা নেই। সব বাঁ দিক থেকে ডান দিয়ে গেলে কমে, আর ওপর থেকে নিচে গেলে বাড়ে। তাহলে এটা কি হবে? সোডিয়াম, দেন ম্যাগনেসিয়াম, দেন অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার। ঠিক আছে, তাহলে আমরা ধাতব ধর্মর জায়গাটা ভালো করে বুঝে নিলাম। তার মানে লিথিয়াম সবচেয়ে তীব্র ধাতু, দ্বিতীয় শ্রেণী। আস্তে আস্তে ধাতব ধর্ম কমে যাচ্ছে, অধাতব ধর্ম। তাহলে এদিকে গেলে, তাহলে এইটা হচ্ছে তীব্র অধাতু, আর এটা হলো তীব্র ধাতু। তাহলে ধাতব ধর্ম কমছে, তাহলে অধাতব ধর্ম বাড়ছে। আর এই ক্ষেত্রে সবচেয়ে ধাতব ধর্ম বেশি সোডিয়ামের, এখানে সবচেয়ে বেশি হচ্ছে ক্লোরিনের। ওকে, আমাদের যে জায়গাগুলো খেয়াল রাখা সেটা একটু ভালো করে খেয়াল রাখবে। এটা খুব গুরুত্বপূর্ণ জায়গা, আমি বারবার বলছি, ওটা যেন ভুলে না যাও। ওকে, যাই দ্বিতীয় আর তৃতীয়টা ভালো করে প্র্যাকটিস করবে। আর অক্সাইডের আম্লিক, অক্সাইড কেমন হয়? অক্সাইডের আম্লিক ধর্ম। ওকে, আম্লিক ধর্ম মানে যত ধাতব ধর্ম বেশি, যেগুলো ধাতব অক্সাইড সেগুলো হচ্ছে ক্ষারকীয় অক্সাইড, আর অধাতব অক্সাইডগুলো আম্লিক অক্সাইড আমরা জানি। তার মাঝে মাঝখানে প্রশম অক্সাইড হতে পারে, তীব্র ধাতব ধর্ম হতে পারে। তো সেই দিক থেকে গেলে লিথিয়াম অক্সাইড, লিথিয়াম অক্সাইড আম্লিক ধর্ম কম। বেরিলিয়াম অক্সাইড, ঠিক আছে, বেরিলিয়াম অক্সাইড। বোরন মানে হচ্ছে 3, তাহলে B2O3। তারপরে হচ্ছে লেস দেন কার্বন ডাইঅক্সাইড বা কার্বন ডাইঅক্সাইড দিলাম, অসুবিধা নেই। তারপরে চলে আসছে নাইট্রোজেনের, হচ্ছে নাইট্রোজেন যোগ্যতা 5, এখানে 2, তাহলে হচ্ছে N2O5। লেস দেন তো অক্সাইড হলো, আর হচ্ছে অক্সিজেন ডাইফ্লোরাইড OH2। তাহলে চলে আসছে আমাদের লিথিয়াম অক্সাইড, বেরিলিয়াম অক্সাইড, তারপরে হচ্ছে বোরন অক্সাইড। তার মানে দেখো যত বাঁ দিক থেকে ডান দিকে যাচ্ছি আম্লিক ধর্মটা বাড়ছে, আমাদের বাড়ছে। তাহলে অক্সিজেন ডাইফ্লোরাইড যেটা বা F2O লেখা যায়, ও F2O লেখা যায়, লিখলেই হলো, অসুবিধা নেই। তো আম্লিক ধর্মটা বাড়ছে বাঁ দিক থেকে ডান। তার মানে যদি ক্ষারকীয় ধর্ম দিত, ক্ষার ধর্ম, তাহলে এই দিকটা হলো তীব্র ক্ষারকীয় অক্সাইড, আস্তে আস্তে ক্ষার ধর্ম কমে আম্লিক ধর্মের দিকে বাড়ছে। ঠিক আছে, সিমিলারলি সোডিয়াম অক্সাইড লেস দেন ম্যাগনেসিয়াম অক্সাইড, লেস দেন অ্যালুমিনিয়াম অক্সাইড, সিলিকন অক্সাইড, ফসফরাস পেন্টঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড, অক্সিজেন ডাইক্লোরাইড, সালফার ডাইঅক্সাইড বা যোগ্যতা 7, মানে Cl2O সেখানে লেখা যায়। এটা একটা ক্লোরিন অক্সাইড, আর Cl2O সাধারণত হয় না, SI। তো এই হচ্ছে আমাদের অক্সাইডে। তার মানে এইগুলো হচ্ছে, তাহলে এইদিকে হচ্ছে এটা তীব্র ক্ষারকীয় অক্সাইড। এরা জলের সঙ্গে যুক্ত হয়ে ক্ষার উৎপন্ন করে, আর এখানে, আর এটা হচ্ছে তীব্র আম্লিক অক্সাইড। ওকে, তো তোমরা সিমিলারলি এটা তীব্র ক্ষারকীয়, তীব্র আম্লিক। তো যাই হোক, তোমরা এই ছকটা যেটা লিখে দিলাম ঠিকঠাক ক্লিয়ার আসছে? হ্যাঁ, তো এই ছকটা একটু নিচে করতে হবে, এই ছকটা একটু ভালো করে দেখবে তোমরা এবং প্র্যাকটিস করবে। এই 5টা ধর্মই তোমাদের মেনলি সিলেবাসে আছে, তো সেটাই আমি বলে দিলাম। এবং এরপর আমরা নেক্সট কিছু টপিকে চলে যাব। এরপর আমরা একটা ছক করব তালিকার সাহায্যে। এই যে ধর্মগুলো
তোমাদের সংক্ষেপে মনে রাখার জন্য বিভিন্ন ধর্মগুলো মৌলসমূহের পর্যায় ও শ্রেণী বরাবর কিভাবে পরিবর্তিত হয় সেই নিয়ে একটা ছক তৈরি আমরা করতে পারি। মৌলসমূহের পর্যায়গত ও শ্রেণীগত ধর্মের মৌলসমূহের ধর্মের লিখে দিলেন ধর্মের পর্যায়গত শ্রেণীগত পরিবর্তন। বিভিন্ন যে ধর্মগুলো হয় তাদের পর্যায় শ্রেণীগত, এদিকে লিখলাম পর্যায়গত, পর্যায় বরাবর বাম থেকে ডানে, আর শ্রেণী বরাবর উপর থেকে নিচে। এই অনুসারে আমরা ধর্মগুলোকে তোমাদের সামনে তুলে ধরব। প্রথম চলে আসি 1 নম্বর, পারমাণবিক ব্যাসার্ধ। পর্যায় বরাবর ডান দিক থেকে বাঁ দিকে গেলে, যত আমরা পর্যায় বরাবর বাঁ দিক থেকে ডান দিকে যাব পারমাণবিক ব্যাসার্ধ কমবে। পর্যায় বরাবর বাঁ দিক থেকে ডান দিকে গেলে কি পারে, বহিস্থ কক্ষে ইলেকট্রনের সংখ্যার পরিবর্তন হয়, যার ফলে নিউক্লিয়াসের আকর্ষণ বল বৃদ্ধি পায়, যার ফলে পারমাণবিক ব্যাসার্ধ কমতে থাকে। কারণগুলো আমি লিখছি না। আর উপর থেকে নিচে গেলে বাড়বে বা বৃদ্ধি পাবে, এটা হ্রাস পাবে, এটা বৃদ্ধি পাবে। কারণ উপর থেকে যদি নিচে যাব বহিস্থ কক্ষে ইলেকট্রনের সংখ্যা কমে না, কিন্তু কক্ষপথের সংখ্যা বৃদ্ধি পায়, তার ফলে তার পারমাণবিক ব্যাসার্ধ বৃদ্ধি পেতে থাকে। তাহলে পারমাণবিক ব্যাসার্ধ কমলো পর্যায় বরাবর বাঁ দিক থেকে ডান দিকে, আর উপর থেকে নিচে। ধাতব ধর্ম, যত বাঁ দিক থেকে ডান দিকে যাব ধাতু থেকে অধাতু হচ্ছে, তাহলে বাঁ দিক থেকে ডান দিকে কমবে, আর উপর থেকে নিচে গেলে ধাতব ধর্ম বৃদ্ধি পাবে। ইলেকট্রন বর্জনের প্রবণতা বৃদ্ধি পাবে। ইলেকট্রন গ্রহণের এদিক থেকে এদিকে গেলে ইলেকট্রন বর্জনের প্রবণতা কমে, আর উপর থেকে নিচে গেলে ইলেকট্রন বর্জনের প্রবণতা বৃদ্ধি পায়। কেন বৃদ্ধি পাবে? কারণ এখানে কক্ষপথটা দূরে চলে যাচ্ছে, আর এখানে ইলেকট্রন সংখ্যা বাড়ছে, তাই ইলেকট্রনের আকর্ষণ বেড়ে যাওয়ার ফলে ইলেকট্রন বর্জন করার প্রবণতা কমে যাচ্ছে, মানে হ্রাস পাচ্ছে, ফলে ধাতব ধর্ম কমছে। আর উপর থেকে নিচে গেলে ইলেকট্রন বর্জন করার প্রবণতা বাড়ছে, তার ফলে ধাতব ধর্মটা বৃদ্ধি পাচ্ছে। 3 নম্বর আমাদের ধাতব ধর্ম যেমন বললাম, এরপর আমরা অধাতব ধর্ম বলতে পারি। অধাতব ধর্ম ঠিক উল্টোটা হবে, এটা বৃদ্ধি পাবে, কারণ ইলেকট্রন গ্রহণ করার প্রবণতা বাড়ে। বাঁ দিক থেকে ডান দিকে গেলে যত যাবে এক্সট্রিমে গিয়ে ইলেকট্রন গ্রহণ করার প্রবণতা বাড়বে, এটা হ্রাস পাবে, কমবে। ঠিক আছে, তাহলে ধাতব ধর্ম হলো, অধাতব ধর্ম, এগুলো শিখলাম। এবার জারণ ক্ষমতা। বাঁ দিক থেকে ডান দিকে গেলে ইলেকট্রন গ্রহণ করার ক্ষমতা বাড়ে, তার মানে অন্য থেকে ইলেকট্রন নেবে, তাকে জারিত করবে, তার ফলে জারণ ক্ষমতা বৃদ্ধি পাবে। আর উপর থেকে নিচে গেলে আমাদের ইলেকট্রন বর্জন করার প্রবণতা বাড়ে, ফলে জারণ ক্ষমতা কমবে।
ঠিক আছে, জারণ ক্ষমতা মানে কি? অন্যর কাছ থেকে ইলেকট্রন নিয়ে নেওয়া, অন্য থেকে ইলেকট্রন নিয়ে তাকে জারিত করা। ইলেকট্রন বর্জন মানে জারণ। তার মানে যত আমরা বাঁ দিক থেকে ডান দিকে যাব ইলেকট্রন গ্রহণের প্রবণতা বাড়ছে, তার মানে নিজে বিজারিত হবে, অপরকে জারিত করবে, তার মানে সেটাই হলো জারণ ধর্ম। সিমিলারলি 5 বিজারণ ধর্ম, বিজারণ ক্ষমতা। যত বাঁ দিক থেকে ডান দিকে যাব ধাতু থেকে অধাতুতে পরিণত হচ্ছে, ফলে বিজারণ ক্ষমতা, ধাতুদের বিজারণ ক্ষমতা বেশি, কারণ তারা ইলেকট্রন গ্রহণ করার প্রবণতা বেশি। ইলেকট্রন যারা গ্রহণ করে তারা হলো অধাতু, আর যারা বর্জন করে তারা হচ্ছে ধাতু। মানে এদিকে হচ্ছে কমবে। যত বিজারণ মানে কি? ইলেকট্রন অন্য থেকে ইলেকট্রন নিয়ে গ্রহণ করবে, সেটা কমছে। বিজারণ ক্ষমতা মানে অন্যকে বিজারিত করবে, অন্যকে বিজারণ করা মানে অন্যকে ইলেকট্রন দেওয়া, দান করা। তাহলে ইলেকট্রন দানের প্রবণতা কমে, কারণ বাঁ দিক থেকে ডান দিকে গেলে ইলেকট্রন দান করার প্রবণতাটা আমাদের বৃদ্ধি পায়। যত এদিকে যাব, যত আমরা এই সাইডে যাব, তত ইলেকট্রন ত্যাগের প্রবণতা কম। ইলেকট্রন যে গ্রহণ করবে সে হচ্ছে, ইলেকট্রন গ্রহণ করা মানে হচ্ছে আমাদের বিজারণ, আর বর্জন করা মানে জারণ। কারণ বর্জন করলে তাহলে যত দিক থেকে দিকে যাব ইলেকট্রন গ্রহণের প্রবণতা বাড়ছে আর ত্যাগের প্রবণতা কমে, ও গ্রহণের, মানে লিখে দিলাম শর্টে, এই জায়গাটা খুব ক্লিয়ার করতে হবে, নাহলে খুব গুলিয়ে যায়, বৃদ্ধি পায়। তাহলে নিজে ইলেকট্রন গ্রহণ করবে, দিয়ে অন্যকে নিজে ইলেকট্রন গ্রহণ করে, মানে সে নিজে বিজারিত হবে, যে অন্যকে জারিত করবে। ইলেকট্রন গ্রহণ করছে, ইলেকট্রন যদি গ্রহণ করে তার বিজারণ ঘটবে। সিমিলারলি জারণ ক্ষমতা এদিক থেকে গেলে এদিকে আমাদের বাড়ে, আর এদিক থেকে এদিকে গেলে জারণ ক্ষমতা কমে। ঠিক আছে, কারণ ইলেকট্রন যদি কারোর থেকে আমরা, কেউ যদি ইলেকট্রন, কোনো পরমাণু থেকে ইলেকট্রন যদি মাইনাস হয়, পরমাণু থেকে এই কথাটা খেয়াল রাখতে হবে, পরমাণু মাইনাস ইলেকট্রন যদি হয়, দিয়ে যেটা আয়ন উৎপন্ন হলো, মানে পজিটিভ আয়ন, ক্যাটায়ন উৎপন্ন হলো, তা সেখানে কিন্তু এটা হলো জারণ। আর পরমাণু থেকে ইলেকট্রন যদি গ্রহণ করে তাহলে সেটা ঋণাত্মক আয়ন, মানে অ্যানায়নে পরিণত হলো, তাহলে এটা কিন্তু বিজারণ। ঠিক আছে, তার মানে ইলেকট্রন যত বাঁ দিক থেকে ডান দিকে যাব তত তার বিজারণ ক্ষমতা কমবে এবং জারণ ক্ষমতা বাড়বে। অন্যকে ইলেকট্রন দান করে তাকে বিজারিত করার ক্ষমতাটা কমছে। সিমিলারলি এটা বৃদ্ধি পাবে, মানে অন্যকে ইলেকট্রন দান করার ক্ষমতা বাড়ে, কারণ বর্জন করার প্রবণতা বাড়ে। ঠিক আছে, এটা কিন্তু ক্লিয়ার করবে, ভালো করে বুঝবে। তাহলে জারণ ক্ষমতা কি হলো? অন্যর কাছ থেকে ইলেকট্রন নিয়ে নেওয়া। জারণ ক্ষমতা মানে অন্যর কাছ থেকে ইলেকট্রন নিয়ে তাকে, একজন ধরো বললাম এ আর বি আছে, ব্যাপারটা বোঝাই, আরো ক্লিয়ার করি। ধরো বললাম এ আছে আর বি আছে, এ বি কে একটা ইলেকট্রন দিল, এ বি কে ইলেকট্রন দিল, তাহলে যেটা উৎপন্ন হবে এ হবে প্লাস আর বি হবে মাইনাস। তার মানে এর ইলেকট্রন সংখ্যা কি হয়েছে? এ ইলেকট্রন বর্জন করেছে, ইলেকট্রন বর্জন করেছে মানে তার জারণ হয়েছে। আর এ ইলেকট্রন গ্রহণ করেছে, তার মানে তার বিজারণ হয়েছে। এবার চিন্তা করো,
জারণ ক্ষমতা মানে কি অন্যকে জারিত করা। তাহলে এখানে জারককে বি জারিত করেছে এ কে, বি এর জারণ ঘটিয়ে দিয়েছে। তাহলে জারণ ক্ষমতা যত বাঁ দিক থেকে ডান দিকে যাব পর্যায় বরাবর যে মৌলগুলো আছে তারা অন্যদের থেকে ইলেকট্রন গ্রহণ করার প্রবণতা বাড়ে, তার মানে তার জারণ ক্ষমতা বেশি, অন্যকে জারিত করার ক্ষমতা বেশি। সিমিলারলি বিজারণ ক্ষমতা কি? অন্যর থেকে ইলেকট্রন বিজারণ ক্ষমতা মানে কি আমাদের এ বি এর থেকে কি করেছে, এ বি কে বিজারিত করেছে, তাহলে এ কি করেছে, বি কে একটা ইলেকট্রন দিয়ে দিয়েছে। তো যত আমরা বাঁ দিক থেকে ডান দিকে যাব ইলেকট্রন ত্যাগের প্রবণতা কমে যায়, লিখে দিয়েছি বাঁ দিক থেকে ডান দিকে তীর দিয়েছি, তাই ইলেকট্রন ত্যাগের প্রবণতা কমে, তার মানে তার আমার ইলেকট্রন যদি ত্যাগ করার প্রবণতা কমে, ইলেকট্রন ত্যাগ করে রেখে দিল, তার মানে এর বিজারণ, তার মানে তার বিজারণ ক্ষমতাটা কমে যাচ্ছে, ইলেকট্রন গ্রহণ করার ক্ষমতা বাড়ছে, মানে তার জারণ ক্ষমতা বাড়ছে। ঠিক আছে, এই দুটো জায়গা একটু খেয়াল করবে, এই দুটো ভালো করে দেখবে। এবার 6 নম্বর তড়িৎ ঋণাত্মকতা। তড়িৎ ঋণাত্মকতা একটু ক্লোজ লিখতে হবে। তড়িৎ ঋণাত্মকতা কি? বাঁ দিক থেকে ডান দিকে বাড়ে, বৃদ্ধি পায়। আর কেন বৃদ্ধি পায়? তো দেখো যত বাঁ দিক থেকে ডান দিকে যাচ্ছি বাইরের কক্ষে ইলেকট্রনের উপর নিউক্লিয়াসের আকর্ষণ বল বাড়ছে, তার মানে যত বাঁ দিক থেকে ডান দিকে যাব আকর্ষণ বল বাড়বে, তাই তড়িৎ ঋণাত্মকতা বাড়বে, ইলেকট্রনকে টেনে ধরবে বেশি, আর এদিকে হচ্ছে হ্রাস পায় বা কমবে, উপর থেকে নিচে গেলে ইলেকট্রন ত্যাগের প্রবণতা বাড়ে, তাই আকর্ষণ বলটা কমে যায়, তার ফলে তড়িৎ ঋণাত্মকতা আস্তে আস্তে কমে যায়। সিমিলারলি 7 নম্বর, এটাই লাস্ট পয়েন্ট এই তালিকায়, আমাদের আয়নন শক্তি বা বিভব। আয়নন শক্তি বৃদ্ধি পায়, একদম নিষ্ক্রিয় মৌলগুলো সর্বোচ্চ, আর এখানে ব্যতিক্রম জায়গাগুলো একটু খেয়াল রাখবে, আয়নন শক্তি হ্রাস পায়, লেখাই আছে কমা দিয়ে দিলাম। ঠিক আছে, ব্যতিক্রমগুলো তোমাদের দ্বিতীয় আর তৃতীয় পর্যায়ের মৌলগুলোর ক্ষেত্রে যেভাবে দেখিয়ে দিয়েছি, তো সেটা তোমরা কিন্তু অবশ্যই ভালোভাবে দেখে নেবে। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের দুটো তালিকা আমরা করে দিলাম, তোমরা এই তালিকাগুলো পড়লে অনেকটা তোমাদের সুবিধা হবে। এই অনুসারেই সব ক্ষেত্রে হয়, ব্যতিক্রম কয়েকটা জায়গা থাকে, সেগুলো খুব একটা তোমাদের গুরুত্বপূর্ণ নয়, যে জায়গাগুলো বললাম ওইটুকুনি ভালো করে দেখলেই তোমাদের সমস্যার সমাধান হয়ে যাবে। এরপর আমি কিছু প্রশ্ন আলোচনা করি একটু, এই দুটো ছক ভালো করে দেখবে তোমরা, তোমাদের কাজ দিচ্ছি সেগুলো তোমরা বাড়িতে করবে। আগে ভিডিওতে যে ধরনের প্রশ্ন আমি আলোচনা করেছিলাম কিছু কাজ দিয়ে দিই, সেগুলো তোমরা ভালো করে দেখবে, ছকটা কিন্তু ভালো করে প্র্যাকটিস করবে। জারণ বিজারণের জায়গাটা ভালো করে কনসেপ্টটা ক্লিয়ার করবে। বিজারণ ধর্ম মানে অন্যকে বিজারিত করা, নিজে জারিত হওয়া। বিজারণ ধর্ম মানে অন্যকে বিজারিত করে নিজে জারিত হওয়া, আর জারণ ধর্ম মানে নিজে বিচারিত হয়ে অন্যকে জারিত করা, ঠিক উল্টোটা। জারণ ধর্ম মানে আমার জারণ ধর্ম আছে, মানে আমি অন্যকে জারিত করতে পারি কিন্তু নিজে হব বিচারিত, মানে আমি অন্যকে জারিত করছি মানে কি, তার থেকে ইলেকট্রন বার করে নিচ্ছি, দিয়ে নিজে ইলেকট্রনটা গ্রহণ করলাম, নিজে গ্রহণ করলাম মানে আমার হলো বিজারণ, অন্যর হলো জারণ। সিমিলারলি আমার বিজারণ ধর্ম আছে মানে কি, আমার বিজারণ ধর্ম আছে মানে আমি অন্যকে বিচারিত করবো, মানে অন্যকে ইলেকট্রন দেবো, অন্যকে ইলেকট্রন দান করব, তার মানে আমার হবে জারণ, অন্যজনের হবে বিজারণ। এই কথাটা মাথায় রেখে চিন্তা করবে, ভালো করে বোঝার চেষ্টা করবে। আচ্ছা, প্রশ্ন হলো, কোশ্চেন এক্স ওয়াই জেড তিনটি মৌলের পরমাণু ক্রমাঙ্ক
যথাক্রমে এগারো, 15 এবং 17। ওকে, জেড একটি হ্যালোজেন মৌল, জেড একটি হ্যালোজেন মৌল, পরিষ্কার দেখাই যাচ্ছে 17 আছে, ক্লোরিন। নামগুলো কিন্তু লিখবে না, এক্স ওয়াই জেড দিয়ে লিখতে হবে। আচ্ছা, এক্স ও ওয়াই এর আয়নন বিভব, প্রশ্ন নম্বর 1, এক্স ও ওয়াই এর মধ্যে আয়নন বিভব কার কম? দ্বিতীয় প্রশ্ন, এক্স ও জেড এর মধ্যে কোনটির জারণ ক্ষমতা, জারণ ধর্ম বেশি, জারণ ক্ষমতা? তৃতীয় প্রশ্ন, ওয়াই ও জেড এর মধ্যে কোনটি তড়িৎ ঋণাত্মকতা বেশি? এবছরের জন্য এই টাইপের প্রশ্ন, আগের দিন অনেকগুলো টেস্ট পেপার থেকে করিয়েছি, এবছরের জন্য এই টাইপের প্রশ্ন তোমরা ভালো করে প্র্যাকটিস করবে, খুব গুরুত্বপূর্ণ। যেখানে পাবে এই টাইপের প্রশ্ন, মানে দেওয়া আছে 3টা মৌল এত, প্রশ্নগুলো বিভিন্ন রকম হতে পারে, কিন্তু টাইপ প্রসেসটা, যে প্রসেস যেটা ইলেকট্রন বিন্যাস করে নিয়ে, আর একটা প্রশ্ন যদি 3 হলো, এটা নাকি 3, তাহলে এটা হবে 4। এক্স, ওয়াই ও জেড মৌলের দীর্ঘ পর্যায় সারণীতে অবস্থান উল্লেখ করো। আচ্ছা, একটা জিনিস খেয়াল রাখবো, এটা তোমরা করবে বাড়িতে, বাড়িতে দিলে হোমওয়ার্ক। একটা জিনিস খুব ভালো করে খেয়াল রাখবে, এইখানে আমাদের পর্যায় সারণীর বিভিন্ন মৌলগুলো থাকে, আমাদের তো খুব বেশি দরকার নেই, 2, 3 এগুলো আছে, ধরো যা আছে আমি আর করলাম না, আরও আছে, এটা 1, 2, এদিকে হচ্ছে 17, 18, আমি কন্টিনিউ করে দিলাম, মাঝখানে আছে। আর এগুলো শ্রেণী, গ্রুপ হলো, আর পিরিয়ডগুলো এদিকে 1, 2, 3, 4, 5, 6 and 7। তো হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, নিয়ন, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ট্রান্সিয়াম, এরকম একটা জাস্ট আমি বলছি এদিকে, আর এদিকে হচ্ছে লাস্ট হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন, টানা নকটিয়ন লাস্টেরটা। তো যাই হোক, তো এর হলো তো 1, এই দিক বরাবর গেলে আমাদের কতগুলো যদি মৌল দেয়, গত বছর যেটা দিয়েছিল, কতগুলো মৌলের একটা করে শ্রেণী দিয়ে দিয়েছিল,
নির্দিষ্ট শ্রেণী কতগুলো মৌল দিয়ে দিয়েছে এলোমেলো ভাবে, পরমাণু ক্রমাঙ্কগুলো দেওয়া ছিল। তো এরা একই শ্রেণীতে পরপর যদি সাজানো হয় তো পরমাণু ক্রমাঙ্কগুলো কি করে খেয়াল করবে? লিথিয়ামের হতো 2, তিন নম্বরে আছে। পরপর গুলো কি করে মনে রাখবো কার কত? লিথিয়ামের সঙ্গে যদি 8 যোগ করি তাহলে হবে সোডিয়ামের, মানে 11। তাহলে হাইড্রোজেনের সঙ্গে কত যোগ করেছিলাম? 2, 8 যোগ করলাম তাহলে 11, তারপরে আবার 8, তাহলে পাবো পটাশিয়াম 19 হলো। তারপরে হচ্ছে 17 আমাদের যেতে হবে হচ্ছে পটাশিয়াম, তাহলে হচ্ছে 18। তাহলে 2, 8 পটাশিয়াম পেলাম, রুবিডিয়াম তাহলে হলো 37, আবার 18, 2, 8, 18 তাহলে সিজিয়াম 18, 37, 55, লাস্ট গিয়ে 32। এইভাবে অ্যাড করলে একটা জানলে পরের গুলো তোমরা পেয়ে যাবে। ফ্রান্সিয়াম হলো আমাদের 87। ওকে, এইভাবে আমাদের পরমাণু ক্রমাঙ্ক একই যদি শ্রেণীতে অবস্থান করে, একই শ্রেণীর মৌলগুলোর ক্ষেত্রে পরমাণু ক্রমাঙ্ক এইভাবে বাড়ে আর পর্যায় বরাবর ত্যাগ করে বৃদ্ধি পায়। ঠিক আছে, এই কটা একটু খেয়াল রাখবে। 2, 8, 18, 32। যেমন ধরো এই দিকগুলো যদি বলি তাহলে 2 হিলিয়ামের 2, 8 যোগ করলে 10, 8 যোগ করলে 18, 18 যোগ করলে 36 হলো। তাহলে 2 যোগ 8 যোগ 8 যোগ 18 36 যোগ 18 54 যোগ 32 86 যোগ 32, লাস্টেরটা বার করতে গেলে আবার আমাদের তাহলে হলো 2, 8, 18, 18, লাস্টে একদম আনানকটা এটা হচ্ছে 118, 32 যোগ করে এসেছে। ঠিক আছে, তাহলে উপর থেকে নিচে গেলে আমাকে তাহলে এইখানে আনতে গেলে প্রথম যে তার সঙ্গে এখানে আসতে গেলে 8, এইখানে তো নেই, ধরো তো বললাম এটা ধরো ফ্লুরিন, 8 যোগ করব, ফ্লুরিনের 9, ফ্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাসিটাইন, আনয়ন, সেপ্টিয়াম। ওকে, তাহলে এখানে 8 যোগ করলে 17, 8 যোগ করলে 25, 8 যোগ করলে কত? তারপর হচ্ছে আমাদের 2 হলো, সরি এখানে 8 যোগ করলাম, এটা 18, সরি একটু ভুল লিখেছি, 35, তারপরে আবার 18, 35 মানে 53, তারপরে 32 মানে হচ্ছে 85, তারপরে হচ্ছে আবার 32 যোগ করলে 117। ঠিক আছে, এইভাবে কোন শ্রেণীর, ঠিক আছে, এটা 16 মানে অক্সিজেন, সালফার, সেলেনিয়াম, টেলিয়াম। ঠিক আছে, তো এই যে শ্রেণী আমার উপর থেকে নিচে গেলে কিভাবে আমরা এগোবো? তাহলে এখান থেকে এখানে আসলে 8 যোগ, এখান থেকে এখানে 18 যোগ 18, এখানে 18, 32, 32। আমাদের এই লাস্টের তো দরকার নেই, আমাদের এই অবধি খেয়াল রাখতে পারলেই হবে। মুখস্থ করবো না, একদম মুখস্থ করবে না তোমরা। 20 অবধি পরমাণু ক্রমাঙ্ক খেয়াল রাখবে, মানে ক্যালসিয়াম অবধি মনে রাখতে পারলেই হবে পরমাণু। বাকি দিলে সাপ্লাই করে দেবে, অবশ্যই সাপ্লাই করে দেবে। ম্যাক্সিমাম তোমরা 30 অবধি মনে রাখতে পারো, জিঙ্ক অবধি মনে রাখতে পারো, কিন্তু তার বেশি মনে রাখার কোনো দরকার নেই, কারণ মনে রাখা মানে কঠিন ব্যাপার। যেমন 2-1টা শ্রেণী, যেমন ধরো হ্যালোজেন শ্রেণী মনে রাখার চেষ্টা করবে, আমাদের চ্যালকোজেন শ্রেণী মনে রাখার চেষ্টা করবে, অক্সিজেন ফ্যামিলি, অক্সিজেন, সালফার। তারপরে চলে আসছে আমাদের নিক্টোজেন শ্রেণী, নাইট্রোজেন, ফসফরাস, এই যে শ্রেণীটা মনে রাখার চেষ্টা করবে। এইদিকে এই 3টে শ্রেণী মনে রাখবে, এই 4টে শ্রেণী কয়েকটা করে মনে রাখবে চেষ্টা করবে। আর এইদিকে হলো ক্ষার ধাতু আর ক্ষারীয় মৃত্তিকা ধাতু, এই কটা শ্রেণী মনে রাখার চেষ্টা করবে, বাকি কিছু মনে রাখার দরকার নেই, বাকি 2-1টা করে। এছাড়াও তোমাদের ল্যান্থানাম আর হচ্ছে ল্যান্থানামের ঘরে আমাদের ল্যান্থানাইটস মৌল, আর অ্যাক্টিনিয়ামের ঘরে হচ্ছে অ্যাক্টিনাইটস মৌল। ল্যান্থানাম এখানটায় থাকে, অ্যাক্টিনাইটস এখানে, অ্যাক্টিনিয়ামের ঘরে।
তো এই দুটো শ্রেণীতে মোটামুটি আমাদের বিরল মৃত্তিকার মৌল এবং হচ্ছে অ্যাক্টিনাইডস মৌল কারা তাদের উদাহরণ দুটো তিনটে করে মনে রাখবো, ঠিক আছে? এটা যেন মনে থাকে, বেশি মুখস্থ করার দরকার নেই, অত কিছু আসে না। আচ্ছা, তাহলে এইভাবে পরমাণু ক্রমাঙ্কগুলো খেয়াল রাখবে, গতবার দিয়েছিল তো সেই জন্য এটা বলে দিলাম কিভাবে পরমাণু ক্রমাঙ্কগুলো খেয়াল রাখবো। তাহলে 2 8 8 18 18 32 32, 2 8 8 18 18 32 32। ওকে, এটা একটা আমাদের প্রশ্ন ছিল। এছাড়া তোমরা যেগুলো আমাদের মেনলি সিলেবাসে আছে সূত্রগুলো ভালো করে দেখতে হবে। আমাদের এটা আমি সিলেবাসটা একটু হাতে নিয়েছি, সিলেবাসের যে জায়গাগুলো আমাদের গুরুত্বপূর্ণ সেগুলো একটু আমি বলে দিই এবার। গত বছর কিন্তু কোনো সূত্র আসেনি, তো তার জন্য আমাদের যেটা করতে হবে, সিলেবাসের বাইরে তো কোনো প্রশ্ন হয় না, তোমরা অষ্টক সূত্র, প্রথম ত্রয়ী সূত্র, দ্রবিড়ীনাথ ত্রয়ী সূত্র, তো এই সূত্রে আমরা কি পড়েছিলাম, বিভিন্ন মৌলগুলিকে তাদের ভৌত রাসায়নিক ধর্ম অনুসারে যদি ক্রমবর্ধমান পারমাণবিক গুরুত্ব অনুসারে সাজায়, তাহলে পরপর যে কোনো যদি তিনটে মৌল নিই তাহলে তাদের মধ্যে মধ্যম মৌলের পারমাণবিক গুরুত্ব হবে বাকি দুটোর গড় মানের সমান, ঠিক আছে? বাকি দুটির গড় মানের সমান, কয়েকটা ক্ষেত্রে খাটে, সব ক্ষেত্রে খাটে না। তাহলে তিনটে মৌল পরপর নিলে পারমাণবিক গুরুত্ব বৃদ্ধি অনুসারে যদি নিই তাহলে মধ্যম মৌলের পারমাণবিক গুরুত্ব হবে দুটো পার্শ্ব মৌলর, মানে প্রথম আর তৃতীয় গড় করলে দ্বিতীয়টা বা মধ্যমটা পাওয়া যাবে। এটা ত্রয়ী সূত্র। অষ্টক সূত্র, নিউল্যান্ডের অষ্টক সূত্র পড়বে। অষ্টক সূত্রটা কি ছিল, ক্রমবর্ধমান পারমাণবিক গুরুত্ব অনুসারে সাজালে কোনো একটি মৌল থেকে শুরু করে যদি আমরা অষ্টম মৌলে আবার ফিরে আসি, মানে একটা থেকে শুরু করলাম, যদি লিথিয়াম থেকে শুরু করি, এই যে আসি সোডিয়ামে 8 নম্বর ওখান থেকে, তারপর থেকে অষ্টম মৌল যদি ফিরে আসি, একটা মৌল থেকে শুরু করে তারপর থেকে যদি অষ্টম মৌলে ফিরে আসি, তাহলে প্রথম যে মৌল আর অষ্টম মৌলের রাসায়নিক ভৌত ধর্মে মিল থাকে, কিন্তু এটা ক্যালসিয়াম পর্যন্ত এই ঘটনাটা ঘটে, মানে এই সূত্রটা ক্যালসিয়াম পর্যন্ত প্রযোজ্য, অষ্টক সূত্র। তারপরে মেন্ডেলিয়েভের পর্যায় সূত্র, আধুনিক পর্যায় সূত্র, বোর মোজলে পর্যায় সূত্র, এই সূত্রগুলো তোমরা এখান থেকে ভালো করে পড়বে, কারণ গত বছর যেহেতু আসেনি এবছর খুব গুরুত্বপূর্ণ। তারপরে চলে আসি মোজলের পরীক্ষার, কি পরীক্ষা, এক্স রশ্মির বিক্ষেপণ অপবর্ধন। গুরুত্ব কি ছিল, মোজলে পরীক্ষার পর্যায় সারণীতে গুরুত্ব কি, মোজলে যে পরীক্ষা করেছিলেন, এক্সপেরিমেন্ট করেছিলেন, সেখান থেকেই আমাদের প্রমাণ হয়েছিল কোন মৌলের যে স্বকীয় ধর্ম সেটা হলো তার পারমাণবিক ক্রমাঙ্ক, পারমাণবিক গুরুত্ব নয়, পারমাণবিক ক্রমাঙ্কই হলো মৌলের স্বকীয় ধর্ম। তো বিভিন্ন এক্স রশ্মির ডিফ্র্যাকশন ঘটিয়ে, এক্স রশ্মি সেটাকে বলে বৈশিষ্ট্যমূলক এক্স রশ্মি, বৈশিষ্ট্যমূলক এক্স রশ্মির ক্ষেত্রে বিভিন্ন সোর্স ভোল্টেজ পরিবর্তন করে করে তিনি একটা সিদ্ধান্তে আসেন এবং সেখানে দেখেন বিভিন্ন মৌল পরিবর্তন হলে, মেনলি পরমাণু ক্রমাঙ্ক পরিবর্তন হয়ে গেলে মৌলের এক্স রশ্মির যে বৈশিষ্ট্য লেখচিত্র তার পরিবর্তন হয়ে যাচ্ছে এবং বিভিন্ন এক্স রশ্মির তরঙ্গদৈর্ঘ্যটা পুরোপুরিভাবে নির্ভর করছে, তার তরঙ্গদৈর্ঘ্য কম্পাঙ্ক নির্ভর করছে তার পরমাণু ক্রমাঙ্কের উপর।
পরমাণু ক্রমাঙ্কের সাথে সম্পর্ক আছে। কম্পাঙ্কের মানটা কম্পাঙ্কের বর্গমূল পরমাণু ক্রমাঙ্কের সমানুপাতিক, এটাই হলো মোজলের সূত্র। কম্পাঙ্কের এক্স রশ্মির কম্পাঙ্কের বর্গমূল পরমাণু ক্রমাঙ্কের সাথে সমানুপাতিক, রুট নিউ প্রপোর্শনাল টু জেড। এটা এই পরীক্ষার সাহায্যে প্রথম প্রমাণ হয় যে কোনো মৌলের স্বকীয় বা নিজস্ব ধর্ম হচ্ছে, আমি এই সূত্রটা লিখে দিই, মোজলের যে সূত্র সেটা গ্রাফটা এরকম দেখতে হয়, এদিকে পরমাণু ক্রমাঙ্ক জেড আর এদিকে হচ্ছে রুট নিউ, নিউটা হলো কম্পাঙ্ক। এই লেখচিত্রটা ঠিক এরকম আসে, একটু মূল বিন্দুর পাশ থেকে শুরু হয়, আমি এখানে লিখলাম এরকম। তো এই গ্রাফটা যদি হয় স্ট্রেট লাইন, এবং এখান থেকে বিভিন্ন মৌলের ক্ষেত্রে আমাদের লেখচিত্রগুলো স্ট্রেট লাইন হলেও বিভিন্ন কম্পাঙ্কগুলো বিভিন্ন হয়, কারণ পরিবর্তন হলে জেড পরিবর্তন হলে জেডটা পরিবর্তন হচ্ছে, কম্পাঙ্কটা আস্তে আস্তে বেড়ে যাচ্ছে উপর দিকে, তাই তো। তাহলে রুট নিউ প্রপোর্শনাল টু জেড এই সূত্রটা অনুসারে মোজলের সূত্র লাগবে না, শুধু কাজের গুরুত্বটা মনে রাখবো। মোজলের পরীক্ষা থেকে প্রথম সিদ্ধান্তে আসা যায় যে পরমাণু ক্রমাঙ্কই হলো মৌলের নিজস্ব ধর্ম। প্রশ্নগুলো তোমরা পড়বে, এরপর আমরা আরো কিছু প্রশ্ন বলবো যেগুলো 2021 মাধ্যমিকের জন্য একটু গুরুত্বপূর্ণ হবে কিছুটা। তিনটে ডেফিনেশন ভালো করে পড়বে। কোশ্চেন নাম্বার 4, ডেফিনেশন। তিনটে ডেফিনেশন তোমরা ভালো করে পড়বে। 1 নম্বর হচ্ছে পারমাণবিক ব্যাসার্ধ, এটা খুব ভালো করে পড়বে। 2 নম্বর হচ্ছে আমাদের তড়িৎ ঋণাত্মকতা, আর 3 নম্বর হচ্ছে আয়নন শক্তি, শক্তি বা বিভব, দুটোই বলা চলে। পারমাণবিক ব্যাসার্ধ, তড়িৎ ঋণাত্মকতা আর আয়নন শক্তি, তিনটে ডেফিনেশন পড়বে। আর এদের পরিবর্তনটা শ্রেণী পর্যায়ে বরাবর কিভাবে পরিবর্তন হয় সেটাও দেখবে অবশ্যই। আচ্ছা, একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, মেন্ডেলিয়েভের বা মেন্ডেলিফের, আমি মেন্ডেলিভ লিখি এবার, পর্যায় সূত্রের বা পর্যায় সারণীর ত্রুটি, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। হাইড্রোজেনের অবস্থানটা শর্টে পড়বে, হাইড্রোজেনের অবস্থান গত বছর চলে এসছে, তো এবছর আসবে নাই বলা চলে, কিন্তু ত্রুটিটা আসতেই পারে। ওকে, এটা গুরুত্বপূর্ণ। 6 নম্বর আমাদের বলা যেতে পারে, এটা গুরুত্বপূর্ণ অংশ, পর্যায়গত ধর্ম ও পর্যায়গত নয় এমন ধর্মের উদাহরণ, এটা ভালো করে আমাদের এখানে দেখতে হবে, এটা খুবই গুরুত্বপূর্ণ। এবং পর্যায়গত ধর্মের ডেফিনেশনটা পড়বে। পর্যায়গত ধর্ম বলতে কি বোঝো এটা লিখে দিই। 4, পর্যায়গত ধর্ম বলতে কি বোঝো এটা একটু জোর দিয়ে পড়বে। এরপর আমরা চলে যাই, আমি প্রথম ভিডিওতে সন্ধিগত মৌল বলে দিয়েছিলাম, ওটা ভালো করে দেখে নেবে। সন্ধিগত মৌল কি, কাদের বলা হয়? অবস্থান, বৈশিষ্ট্য তিনটি আর উদাহরণ। আর
কোন শ্রেণীতে কোন পর্যায়ে কতগুলি সন্ধিগত মৌল আছে ওগুলো একটু খেয়াল রাখবেন। এরপর আমরা চলে যাব সন্ধিগত মৌল। এখানে বাঞ্ছনীয় নয় বলেছে সন্ধিগত মৌলের আলোচনা, তাও যেহেতু আমরা টেস্ট পেপারের মধ্যে পেয়েছি কিছু কোশ্চেন, তার জন্যই প্রশ্নগুলো দেওয়া হচ্ছে। পরের প্রশ্ন, ক্ষার ধাতু ক্ষারীয় মৃত্তিকা ধাতু নিকটোজেন চ্যালকোজেন হ্যালোজেন এবং নোবেল গ্যাস মানে নিষ্ক্রিয় মৌল গুলির শ্রেণী ও উদাহরণ। এর মধ্যে ক্ষার ধাতু, ক্ষারীয় মৃত্তিকা ধাতু, হ্যালোজেন আর নোবেল গ্যাস, এই শ্রেণীগুলো সম্পূর্ণ মুখস্থ করার চেষ্টা করবে মেন্ডেলিভের পর্যায় সারণীতে অনুসারে। সম্পূর্ণ মুখস্থ করবে, লাস্টেরগুলো করা দরকার নেই, 100 পর যেগুলো আছে। ওকে, আমি তো এটা লিখে দিয়েছি, এটাও লিখে দিয়েছি, ক্ষার ধাতুটা মানে সম্পূর্ণ লিখিনি। এটা ছিল হচ্ছে সোডিয়াম, এটা সোডিয়াম লিথিয়াম, সোডিয়াম পটাশিয়াম, ম্যাগনেসিয়াম ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম বেরিয়াম রেডিয়াম, এগুলো ছিল। তো যাই হোক, এগুলো তোমরা পড়বে। নিকটোজেন চ্যালকোজেন খুব একটা গুরুত্বপূর্ণ নয়, যে কটা শ্রেণী এবং তাদের উদাহরণ মানে মৌলর নাম। এছাড়াও বিরল মৃত্তিকা মৌল মানে ল্যান্থানাইটস, বিরল মৃত্তিকা মৌলের সংখ্যা কটি, কমা অবস্থান, কোথায় থাকে ল্যান্থানামের ঘরটা কোথায়, ষষ্ঠ শ্রেণী আমাদের তৃতীয় পর্যায়ে, অবস্থান, দুটি উদাহরণ, শর্ট কোশ্চেন আসে, একটি উদাহরণ দাও বিরল মৃত্তিকা মৌলের। 10 নম্বর, ইউরেনিয়ামোত্তর মৌলের উদাহরণ দুটি। ওকে, এবং ইউরেনিয়ামোত্তরের উদাহরণ দুটি আর অ্যাক্টিনাইডস মৌলর, এটা আমি একসঙ্গে লিখে দিলাম, বিরল মৃত্তিকা মৌল ও মৌলের ও অ্যাক্টিনাইডস মৌলের আমরা একসাথে পড়ে নেব। এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ, পরবর্তী আমাদের লেখাটা কমপ্লিট আসছে না বছরের জন্য, তো সেই জন্য আমি তোমাদের কাছে বলছি, তো প্রশ্নগুলো ভালোভাবে পড়বে। এরপর আমরা আরো কিছু প্রশ্ন বলবো। কোশ্চেন হচ্ছে 10, আমি
আমি মেইনলি 3 নম্বরের জায়গাগুলো জোর দিচ্ছি। শর্ট কোশ্চেন তোমরা তোমাদের রেফারেন্স বই থেকে শর্ট কোশ্চেন, আর তোমাদের এখান থেকে যেটা আমি বুঝলাম একটা এমসিকিউ দেয়, আর যেটা টেবিল থাকে স্তম্ভ মেলানো, প্রত্যেকটা পেজে আমরা দেখেছি স্তম্ভ মেলানো থেকে 2টো করে প্রশ্ন থাকে, তো সেগুলো কিন্তু করতে হবে। তো তার জন্য উদাহরণগুলো মনে রাখতে হবে, উদাহরণগুলো করতে হয় টেবিলের মধ্যে। ঠিক আছে, তো টেবিলটা কিন্তু ভালো করে খেয়াল করতে হবে এবং প্রবলেমগুলো আমাদের করতে হবে। এরপর আমরা কিছু প্রশ্ন দেখি এখনো। মৌলের মেন্ডেলিফের পর্যায় সারণীতে অবস্থান নির্ণয়, অবশ্যই ভালো করে দেখবে ইলেকট্রন বিন্যাস দিয়ে। 12 নম্বর, মৌলের দীর্ঘ পর্যায় সারণীতে অবস্থান নির্ণয়। এগুলো ভালো করে প্র্যাকটিস করবে, তোমাদের করিয়েও দিয়েছি। এই বিভিন্ন উদাহরণ দিয়ে তোমরা তোমাদের কোশ্চেন ব্যাংকও ফলো করতে পারো। রায়ান মার্টিন হোক, ডাফ এন্ড দত্তা হোক, ওকে, পারুলেট টার্গেট, বা এই যে বইগুলো হয় বিভিন্ন, যার কাছে যেটা আছে সেটা প্র্যাকটিস করবে। যদি রেফারেন্স বই থাকে রায়ান মার্টিনের, ওকে, ছায়া প্রকাশনী, সাঁতরা পাবলিকেশন, মৌলিক লাইব্রেরি, জয়দুর্গা লাইব্রেরি, যাই থাক, তো সেখান থেকে তোমরা উদাহরণগুলো, কোশ্চেন, এই টাইপের যে প্রশ্নগুলো আছে অবস্থান নির্ণয় বা এই যে ব্যাপারগুলো বলছি, এগুলো একটু জোর দিয়ে পড়বে, এগুলোই গুরুত্বপূর্ণ। আর ওই 3টে মৌলের দেওয়া আছে, যত উদাহরণ আছে বইতে সব করে ফেলার নিশ্চয়ই চেষ্টা করবে। তোমরা চেষ্টা করলেই পারবে, না পারার কিছু নেই। তো সেটা তোমাদের কাজ, যেগুলো দিচ্ছি এগুলো ভালো করে অবশ্যই করবে। ক্রমবর্ধমান পারমাণবিক ব্যাসার্ধ বা আকার, এই দুটো একই জিনিস, তাই প্রশ্নটা লিখে রাখলাম। পারমাণবিক ব্যাসার্ধের পরিবর্তন যা হয়, আকার একইভাবে হয়। ব্যাসার্ধ কমলে আকার ছোট হয়, ব্যাসার্ধ বাড়লে আকার বড় হয়। আকার অনুসারে সাজানো, আমি এটা বলে দিয়েছি আগে, ওই ছকটা ভালো করে পড়বে। এছাড়া আয়নন বিভব অনুসারে সাজানো। 14, আমরা 2টো প্রশ্ন দেবো, তাহলে আমাদের 15টা প্রশ্নই না, বেশি প্রশ্ন আলোচনা করা যাবে না, সময় অত নেই। তো যা বললাম এগুলোই তোমরা জোর দিয়ে পড়বে। আর 2-1টা প্রশ্ন যেগুলো একটু গুরুত্বপূর্ণ জায়গা, সেগুলো একটু আমি দেখে তোমাদের সেটা নোট ডাউন করে দিচ্ছি। তোমরা অবশ্যই প্রশ্নগুলো ভালো করে দেখার চেষ্টা করবে। একটা হচ্ছে পর্যায় বরাবর পারমাণবিক ব্যাসার্ধ, এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। পারমাণবিক ব্যাসার্ধ পরিবর্তনের ব্যাখ্যা। পর্যায় বরাবর ও শ্রেণী বরাবর দুটোই বলা যায়। পরিবর্তনের ব্যাখ্যা, কেন পরিবর্তন হয় পর্যায় বরাবর ও শ্রেণী বরাবর, দুটোই পড়বে। ওপর থেকে নিচে গেলে কেন বাড়ে, বাঁ দিক থেকে ডান দিকে গেলে কেন কমে, এই জায়গাটা একটু ভালো করে পড়বে। লাস্ট প্রশ্ন, নিষ্ক্রিয় মৌলগুলির আয়নন বিভবের মান, বিভব বা শক্তির মান, আয়নন বিভব বা আয়নন শক্তির মান বেশি হয় কেন?
ঠিক আছে, তো এই 15টা প্রশ্ন তোমরা ভালো করে দেখবে এবং প্রশ্নগুলো রেডি করে নেবে, অবশ্যই রেডি করে নেবে। আর ওই এবিসি 3টে মৌল এত 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 এই ধরনের যে প্রশ্নগুলো তোমাদের রেফারেন্স বই হোক, টেক্সট বইয়ের এক্সারসাইজ হোক, বা আমি যেগুলো বলে দিয়েছি এগুলো কিন্তু মন দিয়ে করবে। তো এই করলেই এনাফ, কারণ আমাদের একটা 3 আর 3 নম্বরের বড় প্রশ্ন একটা পাবো, আর 3টে শর্ট কোশ্চেন মানে একটা এমসিকিউ আর 2টো এসএকিউ, তাহলে এই 6 নম্বর আমাদের এখান থেকে উঠে যাবে, কোনো সমস্যা নেই। তো আগেরটা তো প্রবাহ তৈরিতে আমি অনেক কিছু বলে দিয়েছিলাম, তো এই 15টা প্রশ্ন ভালো করে করলেই যথেষ্ট, কোনো কিছু বাইরে করার দরকার নেই। এই টাইপের প্রশ্নগুলো তোমরা ভালো করে প্র্যাকটিস করো। আর ওই শ্রেণী বরাবর উপর থেকে নিচে গেলে পরমাণু ক্রমাঙ্ক কীভাবে পরিবর্তন হয়, 2, 8, 8, 18, 18, 32, ওটা অ্যাকচুয়ালি কিছুই নয়, আমাদের 2, 8, 8, 18, 18, 32, লাস্টের তো হচ্ছে অসম্পূর্ণ, যেটা হচ্ছে আমাদের যে অতি হ্রস্ব পর্যায়, হ্রস্ব পর্যায়, দীর্ঘ পর্যায়, অতি দীর্ঘ পর্যায়। তো এই যে মেন্ডেলিয়েভের যে 7টা পর্যায়, তাতে কিন্তু পরমাণু বা মৌলের সংখ্যা প্রথমটায় 2টো, তারপরে 8টা, 8টা, 18, 18, 32, লাস্টেটা বলে অসম্পূর্ণ, কিন্তু আধুনিক দীর্ঘতে সেটা 32। তো সেই জন্য ওটা ওইভাবে নাম্বারটা যোগ হতে হতে যাচ্ছে। ঠিক আছে, তো যাই হোক, তোমরা ভালো করে প্র্যাকটিস করবে, কোনো অসুবিধা নেই। আর প্রশ্নগুলো ভালো করে করে নিও। আজকে বলে শেষ করছি। এরপরে আমরা শুরু করব আলোক বিজ্ঞান, যেটা আমাকে অনেকেই রিকোয়েস্ট করেছে আলোটা করানোর জন্য। আলো থেকেও সব প্রশ্ন আমরা সমাধান করব টেস্ট পেপার থেকে, এবং ওভারঅল একটা কোশ্চেন আলোচনা করে দেবো এই ভিডিওর মতো। তোমরা ভালো করে পড়ো, এবং সামনে মাধ্যমিক এগিয়ে আসছে, টার্গেট মাধ্যমিক 2021, সবাইকার ভালো হবে। 90% মিনিমাম টার্গেট 90% পেতেই হবে। সেই টার্গেট রেখে যে প্রশ্নগুলো দরকার সেগুলোই আলোচনা করছি আমি। এইভাবে তোমাদের চ্যাপ্টার ধরে ধরে সম্পূর্ণ বই কভার করে দেবো। আমাদের এদিকে পর্যন্ত হয়ে গেছে, জৈব রসায়ন করে দিয়েছি, প্রবাহ তড়িৎ করে দিলাম। আচ্ছা, আর আজকে আমরা করলাম হচ্ছে এই পর্যন্ত লাস্ট, যেটা পিরিয়ডিক টেবিল হয়ে গেল। এরপর আমরা চলে যাবো আলোতে। তোমরা ভালো করে দেখতে থাকো, আর ভালো লাগলে অবশ্যই জানাবে কেমন লাগছে, আর না বুঝতে পারলেও কমেন্টে জানাবে, সেটা তোমাদের দায়িত্ব। বুঝে নেওয়ার চেষ্টা করো, ভালো হবে। সকলে ভালো করে পড়াশোনা করো। এইগুলো আজকে শেষ করছি।